সেটা হচ্ছে কি বাফার। যে দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলেও পিএইচ এর কোনো পরিবর্তন হয় না সেটা হচ্ছে কি বাফার। বাফার দ্রবণ দুই ধরনের, একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ আর একটা হচ্ছে কি ক্ষারীয় বাফার দ্রবণ। কি অম্লীয় বাফার দ্রবণ আর একটা হচ্ছে কি ক্ষারীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণে কি থাকে? দুর্বল অ্যাসিড থাকবে প্লাস ওই দুর্বল অ্যাসিডের লবণ। কি দুর্বল অ্যাসিড আর ওই দুর্বল অ্যাসিডের লবণ। যেমন ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, তাই না? আর কি বলা যায়? যেমন CH3 COOH আর ওই দুর্বল অ্যাসিডের লবণ কি CH3 COONA, কি তাই না? দুর্বল অ্যাসিড আর ওই দুর্বল অ্যাসিডের লবণ। কিন্তু আসলে এই লবণটা কোথা থেকে আসলো? এই দুর্বল অ্যাসিড থেকে আসছে না? কি তাহলে এই লবণটা আসছে এইভাবে CH3 COOH আর কি NaOH। সেখানে লাগবে দুর্বল অ্যাসিড, কি দুর্বল অ্যাসিড আর থাকবে তীব্র ক্ষার। কি দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার। তাহলে তোমাদের সৃজনশীলে CH3 একটা পাত্রে CH3 COOH দেয় আর একটা পাত্রে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড দেয় না, প্রায় দেয় না এটা। তো তখন তুমি কি বুঝবা যে এখানে মানে কাজ হয়েছে, বাফার দ্রবণ হওয়ার সুযোগ আছে। কি আমরা ধরবো কেমনে যেটা বাফার দ্রবণ? নামে আমরা ধরবো কি দুর্বল অ্যাসিড আরটা কি তীব্র ক্ষার লাগবে। দুর্বল অ্যাসিডের সাথে কি লাগবে? এখন যদি বলো স্যার স্ট্রং অ্যাসিড হয় তাহলে কি হবে? স্ট্রং অ্যাসিড দেয় কেউ হবে তাহলে? যেটা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড তাহলে কি হবে? হবে না কিন্তু, কারণ দুর্বল অ্যাসিড লাগবে তার সাথে যে ক্ষারটা বিক্রিয়া করে অবশ্যই সবল হওয়া লাগবে বা তীব্র হওয়া লাগবে। এটা নিয়ম। এজন্যই বলা আছে যে দুর্বল অ্যাসিড ওই দুর্বল অ্যাসিডের লবণ। যেমন অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিডেট লবণ হিসেবে থাকলে এইভাবে থাকে। দেখো আমি দেখছি কোনো অঙ্কে লবণ দেয় আর অ্যাসিড দেয়, তাহলে তো ডাইরেক্ট দেয়া আছে। কি আর যদি অ্যাসিড দেয় আর ক্ষার দেয় তাহলে বিক্রিয়া করে লবণ বানাইয়ে তারপরে কাজ করতে হবে। কি ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অম্লীয়, এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। কি তারপরে এটা হবে কি ক্ষারীয় বাফার দ্রবণ। ক্ষারীয় বাফার দ্রবণ, তাই না? সেখানে থাকবে দুর্বল ক্ষার, তোমরা খাতায় লেখো দুর্বল ক্ষার প্লাস ওই দুর্বল ক্ষারের লবণ, ওই দুর্বল ক্ষারের লবণ। উদাহরণ হিসেবে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর যদি আমরা ওই ক্ষারের লবণ দেই তাহলে কি হবে? NH4Cl। আর এই NH4Cl এর জন্ম কোথায়? কি ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তার সাথে কি থাকবে? একটা তীব্র অ্যাসিড থাকবে যেটা এখানে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। দুর্বল ক্ষারের লবণ, দুর্বল ক্ষারের লবণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড। আসলে বাফার দ্রবণ মেইনলি কিন্তু এই দুই ধরনের, বা বলা হয় যে পিএইচ এর মানের উপর ভিত্তি করে বাফার দ্রবণকে দুই ভাবে ভাগ করা যায়। এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ আর এটা হচ্ছে কি ক্ষারীয় বাফার দ্রবণ। যদি পিএইচ এর মান সাথে নিচে হয় তাহলে কি হবে? অম্লীয় বাফার দ্রবণ, আর সাথে উপরে হইলে ক্ষারীয় বাফার দ্রবণ হবে। কি তাই না? মানুষের রক্তও কিন্তু একটা বাফার দ্রবণ। মানুষের রক্তও কিন্তু কি একটা, দেখো আমরা যদি অ্যাসিড জাতীয় খাবার খাই বা ক্ষার জাতীয় খাবার খাই দেখো আমার শরীর কিন্তু কন্ট্রোল করে। হ্যাঁ, মানুষের রক্তে একটা বাফার দ্রবণ। ওই যে মানুষের রক্তের পিএইচ আছে 7.34 থেকে 7.35। রক্ত অশীর্ষদ ক্ষারীয়, এগুলো তোমাদের মধ্যে লেখা আছে। এবং কিভাবে রক্তটা এই যে অ্যাসিড ক্ষারকে প্রতিহত করে সেটার মেকানিজম আছে সোজা দুটো বিক্রিয়া করে। এই মানুষের রক্ত কিসের ব্যাপার? দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু আছে মানুষের রক্ত কিসের ব্যাপার? এমসিকিউ তো আসে। কি কিসের ব্যাপার? বা এভাবে লেখা আছে, আমি দেখাই বাইকার্বনেট আর আছে কার্বনিক অ্যাসিড, দুইটার মিক্সচার এভাবে লেখা আছে, দেখলাই?
বাংলা করে কিছু হবে না, এখানে এই সংকেতের দিকে তাকাও। রক্ত হচ্ছে কিসের বাবা? হ্যাঁ, এখানে সোডিয়াম বাইকার্বনেট থাকতে পারে এক্সট্রা, কিন্তু আসলে কি বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড। মানুষের রক্ত হচ্ছে বাইকার্বনেট কার্বনিক অ্যাসিডের বাবা। এখন দেখো আমি যদি অ্যাসিড জাতীয় খাবার খাই, মনে করো আমি লেবু বা টক জাতীয় খাবার খাইলাম, অ্যাসিড খাইলাম, তাই না? অ্যাসিড মানে কি H+ না? হ্যাঁ সে কার কাছে যাবে? ওর কাছে না ওর কাছে? কি সে কার কাছে যাবে? অ্যাসিড যেহেতু এটা যদি অ্যাসিড, তাহলে ওর কাছে যাবে না? দেখো এইভাবে কিছু রিঅ্যাকশন মেকানিজমটা কিন্তু আমরা এইভাবে করব। এটা কিন্তু আমি এক্সট্রা বলতেছি পরের কথা, যে অ্যাসিড H+ দিলে দেখো ওর সাথে যে রিঅ্যাকশন করবে। আর যদি আমরা ক্ষার খাই তাহলে ওর কাছে যাবে। সেটা বুঝতেছো? তো আমি এখানে অ্যাসিড জাতীয় খাবার দিলে এভাবে প্রতিহত হবে, ক্ষার জাতীয় খাবার দিলে এভাবে প্রতিহত হবে। তাহলে এখানে তো এর সাথে কি বিক্রিয়া হবে? আমরা কিন্তু প্রোডাক্টও বলতে পারি। কি বিক্রিয়া হবে এখানে? যেমন এখানে হবে পানি হবে, কার্বন ডাই অক্সাইড হবে, কি কার্বন ডাই অক্সাইড ফুসফুস দিয়ে বের হয়ে যাবে, পানি প্রস্রাব দিয়ে বের হয়ে যাবে, কি তাই না? কি আবার এখানে কি হবে? এখানে কি হবে রিঅ্যাকশন? বলো, এখানে কি হবে রিঅ্যাকশন? বলা যায় না? বলতে তো মুখস্থ করা লাগে, বাসায় এত মুখস্থ ছাড়া হয় না। এই রিঅ্যাকশন মুখস্থ করা লাগে না। কি হচ্ছে? H+ এখান থেকে আসবে H+ আর OH- মিলে পানি হবে না কেন? আর বাকি থাকবে কি? এর আরেকটা পার্ট কি? HCO3-। দেখো তাহলে রক্তে দেখো কি থেকে যাচ্ছে এক্সট্রা বাইকার্বনেট, দেখলা? এই জন্যই বলে রক্ত ঈষৎ ক্ষারীয়। কি রক্ত কেন ঈষৎ ক্ষারীয়? এই যে মেকানিজম করার পরে লাস্টে একটু ক্ষার বেশি থেকে যায়। তুমি বুঝতেছো কথাটা কেমনে? OH- এটা ক্ষার, এটা অ্যাসিড, ওর সাথে ও গেছে। আবার এটা অ্যাসিড, এটা ক্ষার, বা তুমি বলো এটা লবণও বলা যায়। আসলে কিন্তু কি সোডিয়াম বাইকার্বনেট দিলে কি হয়ে যায়? পিছনে যদি সোডিয়াম বাইকার্বনেট বসাই তাহলে লবণ হয়ে যাবে না? তাহলে এইভাবে সে pH কে মানুষের রক্ত, তাই না, এভাবে প্রতিহত করে। অ্যাসিড ক্ষার জাতীয় খাবার খেলে সেটা প্রতিহত হয়, তাই না? বাফার দ্রবণ মেইনলি হচ্ছে দুই ধরনের, কিন্তু দেখো আমি বলছিলাম তোমাদের এসে আছে ওই বিশেষ করে অন্য বইতে যে লেকচারে, যে আরো দুই ভাবে বাফার দ্রবণ তৈরি করা যায়। এই দুটো ছাড়া কি সেখানে ছিল কি বহু ক্ষারীয় অ্যাসিডের দুটো লবণের মিশ্র দ্রবণ। কি এই দুটো ছাড়া কি আছে পয়েন্ট? সেটা তোমার এমসিকিউ তে কিন্তু আসতে পারে। বহু ক্ষারীয় দুটো অ্যাসিডের মিশ্র দ্রবণ, আর একটা আছে দুর্বল অ্যাসিড ও দুর্বল ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণ। তো 3 নম্বরে আছে এভাবে যে কি CH3COOH4 এর জলীয় দ্রবণ, এটাও নাকি বাফার দ্রবণ। দেখো মুখস্থ কিভাবে